গভীর রাতের নিস্তব্ধতায় যখন শহরের রাস্তাগুলো নিঝুম হয়ে যায় তখন একটি অসাধারণ ঘটনা আলোড়ন সৃষ্টি করতে চলেছে কলকাতার রাস্তায় যেখানে শুধু বাতাসের গুঞ্জন আর মাঝে মাঝে দূরের কুকুরের ডাক শোনা যায় সেখানে এক তরুণী অফিসারের সাহসিকতা একটি নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে এই গল্প শুধু একটি ঘটনার বিবরণ নয় বরং ন্যায়ের জন্য এক নারীর অদম্য সংগ্রামের কাহিনী তার কণ্ঠে ছিল আইনের দৃঢ়তা চোখে ছিল অগ্নিস্ফুলিঙ্গ আর মনে ছিল তার প্রিয়জনের জন্য অসীম ভালোবাসা এই গল্পে রয়েছে ক্রোধ প্রতিশোধ আর ন্যায়ের জয়ের এক অবিস্মরণীয় যাত্রা রাতের একটা বাত ছিল কলকাতার রাস্তায় নিস্তব্ধতা ছড়িয়েছিল সেই নিস্তব্ধতার মধ্যে একজন তরুণী ও সুন্দরী মেয়ে নীল সালোয়ার স্যুট ও সাদা ওড়না পরে ধীরে ধীরে পায়ে হেঁটে রাস্তার ধার দিয়ে চলছিল সে কোনো সাধারণ মেয়ে ছিল না বরং ছিল সিবিআই অফিসার প্রিয়া সেন প্রিয়া সেই সময় তার গুরুতর অসুস্থ মায়ের জন্য ওষুধ আনতে হাসপাতালে যাচ্ছিল তার মায়ের অবস্থা খুবই নাজুক ছিল এবং তাকে তৎক্ষণাৎ ওষুধের প্রয়োজন ছিল তার চলনে আত্মবিশ্বাস ছিল কিন্তু তার মুখে তার মায়ের অসুস্থতার চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল রাস্তার একটি মোড়ে পৌঁছতেই প্রিয়ার দৃষ্টি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন পুলিশের উপর পড়ল সেখানে ৩-৪ জন কনস্টেবল এবং থানার ইন্সপেক্টর রাহুল দাস বসেছিল তারা পুরোপুরি মদ্যপানে মত্ত ছিল ইন্সপেক্টর রাহুল দাসের দৃষ্টি প্রিয়ার উপর পড়তেই তার চোখ জলজল করে উঠল সে পাশে বসে থাকা একজন কনস্টেবলকে কনুই দিয়ে ঠেলে বলল আরে দেখো তো এই সময় কে হাসিনা এসেছে চলো একটু মজা করি এই কথা শুনে বাকি কনস্টেবলরাও দুষ্টু হাসিতে যোগ দিল তাদের মোটেই ধারণা ছিল না যে সামনে হেঁটে যাওয়া এই মেয়ে কোনো সাধারণ পথচারী নয় বরং তাদেরই এলাকার সিবিআই অফিসার প্রিয়া যখন এসব দেখল তখন সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো সে গভীরভাবে নিঃশ্বাস নিল এবং সোজা পায়ে তাদের দিকে এগিয়ে গেল সে কঠিন স্বরে জিজ্ঞাসা করল তোমরা পুলিশ হয়ে এমন করছো খোলা রাস্তায় বসে মদ খাচ্ছ অশ্লীল গান বাজাচ্ছ সরকার মদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আর তোমরা নিজেরাই আইন ভাঙছ তোমরা যদি এমন করো তাহলে সাধারণ মানুষের কাছ থেকে কি আশা করা যায় প্রিয়ার কণ্ঠে এতটাই দৃঢ়তা ছিল যে বাকি কনস্টেবলরা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল কিন্তু রাহুল দাসের উপর এর কোনো প্রভাব পড়ল না সে টলটে টলটে উঠে দাঁড়ালো এবং প্রিয়ার সামনে গিয়ে দাঁড়ালো তার চোখে মদের নেশা এবং খারাপ উদ্দেশ্য দুটোই স্পষ্ট ফুটে উঠছিল সে নোংরা হাসি দিয়ে বলল আরে ম্যাডাম তুমি এই সময় কোথায় যাচ্ছ তুমি খুব সুন্দর লাগছ আমাদের দিকেও একটু নজর দাও আমরাও তো তোমার দিওয়ানা হতে পারি এই বলে রাহুল দাস প্রিয়ার হাত ধরার চেষ্টা করল প্রিয়া ক্রুদ্ধ হয়ে উঠল সে হাত ঝটকা দিয়ে বলল দেখো ইন্সপেক্টর আমি তোমার সম্মান করছি তাই চুপ আছি কিন্তু তুমি খুব বড় ভুল করছো আমি এই পুরো ঘটনা রিপোর্ট করব এই কথা শুনে রাহুল দাস জোরে হাসতে লাগল রিপোর্ট আরে পুরো থানা আমার আমি এই থানার রাজা আর আমি যদি চাই তাহলে তোমাকে এখনই গ্রেফতার করাতে পারি তুমি কি করবে এই বলে সে প্রিয়ার হাত জোরে ধরে নিজের দিকে টানার চেষ্টা করল বেশি জিপ চালাবে তো এখনই জিপ কেটে নেব রাহুল দাসের এই আচরণ দেখে প্রিয়ার পায়ের নিচে মাটি সরে গেল সে কখনো ভাবেনি যে একজন থানার ইন্সপেক্টর এতটা নিচে নামতে পারে কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল এবং ব্যথিত কণ্ঠে বলল তুমি তোমার সীমা লঙ্ঘন করছো শুধরে যাও নইলে আমি তোমাদের সবাইকে সাসপেন্ড করিয়ে দেব আমাকে দুর্বল ভেবো না তুমি জানো না আমি কে তাই আমাকে চ্যালেঞ্জ করো না প্রিয়ার ক্রোধ ভরা কথায় রাহুল দাস মোটেই কান দিল না বরং সে আরও জোরে প্রিয়াকে নিজের বাহুতে টেনে নিল তুমি আমাদের সাসপেন্ড করাবে তুমি নিজেকে কি মনে করো রাহুল দাস বিষাক্ত কণ্ঠে বলল এবার প্রিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে পুরো শক্তি দিয়ে রাহুল দাসের গালে জোরে একটা চড় মারল চড়টা এত জোরে ছিল যে রাহুল দাস টলে গেল ক্রোধে অগ্নিমূর্তি হয়ে সে পাশে পড়ে থাকা মদের বোতল তুলে নিল এবং পুরো শক্তি দিয়ে প্রিয়ার কাঁধে আঘাত করল বোতলের টুকরোগুলো প্রিয়ার কাঁধে ঢুকে গেল রক্ত বইতে লাগল ব্যথায় তার শ্বাস দ্রুত হয়ে গেল কিন্তু রাহুল দাস থামল না সে প্রিয়াকে ধাক্কা দিয়ে পাশের একটা দেওয়ালের দিকে ফেলে দিল প্রিয়া ব্যথায় কুকিয়ে উঠল তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল যদি আমি এখন পিছিয়ে যাই তাহলে এই জানোয়ার আরও এগিয়ে যাবে সে মাটিতে পড়তে পড়তে নিজেকে সামলে নিল চোখে ক্রোধ ও সংকল্পের আগুন নিয়ে সে তার ফোনের দিকে হাত বাড়ালো কিন্তু তখনই রাহুল দাস তার ফোন ছিনিয়ে ছুঁড়ে ফেলল এখন পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠল বাকি কনস্টেবলরাও দাঁড়িয়ে গেল প্রিয়া বুঝে গেল যে এখন এটা শুধু তর্কের ব্যাপার নয় জানের উপর বিপদ আসতে পারে সে যেভাবে হোক নিজেকে সামলে দ্রুত সেখান থেকে পালিয়ে সোজা তার বাড়িতে পৌঁছে গেল সেই দিনের ঘটনার পর প্রিয়ার পুরো শরীর ব্যথায় কাতরাচ্ছিল কাঁধ থেকে রক্ত এখনও থেমে থেমে বইছিল কিন্তু তার মনের ক্রোধ ও আক্রোশ যে কোনো ব্যথার চেয়ে বেশি তীক্ষ্ণ ছিল দরজা বন্ধ করে সে চেয়ারে বসে পড়ল
তার কানে এখনও রাহুল দাসের নোংরা কথাগুলো গুঞ্জন করছিল। তার চোখে ক্রোধের সঙ্গে সঙ্গে অসহায়তাও ছিল। আমাদের কলকাতার থানায় এমন কাজ হচ্ছে আর কেউ একটা কথাও বলছে না। জানি না এরা কত মেয়েকে এইভাবে হয়রানি করে। যদি সাধারণ মানুষ মদ খায় তাহলে তাদের মেরে হাজতে ভরে দেয়া হয়, কিন্তু যখন পুলিশ নিজেরাই নেশায় মত্ত হয়ে রাস্তায় জানোয়ারের মতো ঘোরে তখন তাদেরকে ঠেকাবে না। এখন আমি চুপ থাকব না, আমি এদের শিক্ষা দেব। প্রিয়ার চোখে দৃঢ়তা ঝলকছিল। সে মনে মনে শপথ নিল, এদের সাসপেন্ড করিয়ে ছাড়ব। যারা এদের এই নৃশংসতার শিকার হয়েছে তাদের প্রত্যেকের জন্য ন্যায় পাইয়ে দেব। প্রতিশোধের প্রস্তুতি নিয়ে সে সারা রাত এক মুহূর্ত ঘুমাতে পারল না। সকাল হতেই সে একটি পরিকল্পনা তৈরি করল। সে তার ছোটবেলার বন্ধু মিথিলাকে ফোন করল। মিথিলার সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল এবং মিথিলা কখনো প্রিয়ার কথা অমান্য করত না। প্রিয়া পুরো ঘটনা এবং তার পরিকল্পনা মিথিলাকে বিস্তারিতভাবে বলল। মিথিলা এক মুহূর্ত না ভেবে তার সাহায্যের জন্য সম্মতি দিল। পরের দিন পরিকল্পনা অনুযায়ী মিথিলাকে পুরোপুরি একজন সাধারণ মেয়ের মতো সাজানো হলো। সাধারণ কুর্তা ও জিন্স পরে সে ধীরে ধীরে সেই রাস্তায় হাঁটতে লাগল যেখানে আগের দিন রাহুল দাস এবং তার কনস্টেবলরা মদ খাচ্ছিল। প্রিয়াও সেখানে ছিল, কিন্তু এবার সে দূরে একটা দেওয়ালের পিছনে লুকিয়ে দাঁড়িয়েছিল। তার হাতে মোবাইল ছিল, যার রেকর্ডিং মোড চালু ছিল। যেমনটা আন্দাজ করা হয়েছিল তেমনটাই ঘটল। রাস্তার ধারে একই দৃশ্য আবার দেখা গেল। ইন্সপেক্টর রাহুল দাস এবং তার কনস্টেবলরা মদের বোতল খুলে বসেছিল। নোংরা গান বাজছিল এবং তারা অশ্লীল মজা করছিল। একজন কনস্টেবল মিথিলাকে দেখে রাহুল দাসকে বলল, স্যার দেখুন, আজ আবার একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। রাহুল দাস চোখ বড় করে হাসতে হাসতে বলল, দেখা যাচ্ছে আজ ভাগ্য আমাদের সঙ্গে আছে। চলো, আজ একে ছাড়ব না, মজা করব। তারা সবাই উঠে মিথিলার কাছে গেল। মিথিলা ভয় পাওয়ার অভিনয় করে সেখানেই থেমে গেল। রাহুল দাস নেশায় টলটলে করে তার কাছে এসে নোংরা হাসি দিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম, তোমার নাম কি? এই সময়ে কোথায় চলেছ? চলো, আমাদের দিকেও একটু মনোযোগ দাও। তোমার মুখ তো আমাদের পাগল করে দিচ্ছে। এই বলে রাহুল দাস বেসুরো কণ্ঠে গান গাইতে লাগলো। মিথিলা ভয় পাওয়ার অভিনয় করল। তখনই একজন কনস্টেবল তার হাত ধরে জোরে টানল। মিথিলা জোরে চিৎকার করে হাত ছাড়ানোর চেষ্টা করল। ওদিকে দূরে দাঁড়িয়ে থাকা প্রিয়া সবকিছু তার মোবাইলে রেকর্ড করছিল। তার আঙুলগুলো মোবাইল শক্ত করে ধরে রেখেছিল যাতে কোনো প্রমাণ না হারায়। যখন ব্যাপারটা সীমা ছাড়িয়ে যেতে লাগলো তখন মিথিলা পরিকল্পনা অনুযায়ী ইন্সপেক্টরের হাত জোরে চেপে ধরে ঝটকা দিয়ে পালিয়ে গেল। রাহুল দাস ক্রোধে চিৎকার করে বলল, আরে ওকে ধরো! কিন্তু নেশায় মত্ত থাকায় কেউ তার পিছনে দ্রুত দৌড়াতে পারল না। মিথিলা দৌড়ে সোজা প্রিয়ার কাছে পৌঁছে গেল। দুজনে দ্রুত সেখান থেকে বেরিয়ে নিজ নিজ বাড়িতে চলে গেল। এখন প্রিয়ার হাতে রাহুল দাস এবং তার কনস্টেবলদের বিরুদ্ধে একটি শক্ত প্রমাণ ছিল, কিন্তু সে জানত যে শুধু একটি প্রমাণ দিয়ে এত বড় ইন্সপেক্টরকে টলানো যাবে না। তাকে আরও প্রমাণের প্রয়োজন ছিল যাতে এটা প্রমাণিত হয় যে তারা শুধু নেশায় এমন করে না, বরং বারবার এই ধরনের জঘন্য কাজ করে। প্রিয়া ভাবল, যদি আমাকে এদের পতন ঘটাতে হয় তাহলে এদের প্রতিটি অপরাধের পূর্ণ প্রমাণ চাই, আমি পিছিয়ে যাব না। অন্যদিকে ইন্সপেক্টর রাহুল দাস এবং তার সঙ্গীরা অজ্ঞাত ছিল। তাদের জানা ছিল না যে তাদের বিরুদ্ধে একটি বড় জাল বিছানো হয়েছে। আগামী দিনগুলোতে তাদের জীবনের সবচেয়ে বড় ঝড় আসতে চলেছে এবং এই ঝড় তাদের নিজেদের কর্মের ফল হবে। অপারেশন চালানোর দিন নিস্তব্ধতা আবার ফিরে এসেছিল। একই জায়গা, একই রাস্তা, একই হাওয়া, কিন্তু এবার প্রিয়া সেনের ইচ্ছা আরও দৃঢ় ছিল। সে বুঝে গিয়েছিল যে শুধু এক দুটো প্রমাণ দিয়ে রাহুল দাসের মতো জানোয়ারকে ফেলা সহজ নয়। তাকে এমন প্রমাণ চাই যা শুধু আদালতে কাজে আসবে না, বরং পুরো জনতাকে নাড়া দেবে। তৃতীয় দিন হালকা সবুজ রঙের শাড়ি পরে, মাথায় ওড়না দিয়ে ঢেকে এবং হাতে মোবাইল শক্ত করে ধরে প্রিয়া সেন দূর থেকে দেখছিল। একই দৃশ্য ছিল। ইন্সপেক্টর রাহুল দাস এবং তার কনস্টেবলরা রাস্তার ধারে একটি পুরানো ঝুপড়ির কাছে মদের বোতল খুলে বসেছিল। মোবাইলে গান বাজছিল এবং তাদের মধ্যে অশ্লীল হাসি ঠাট্টা চলছিল। প্রিয়া গভীর হরে নিঃশ্বাস নিল এবং ঝোপের পিছনে লুকিয়ে মোবাইলের ক্যামেরা চালু করল। ভিডিও রেকর্ডিং শুরু হয়ে গেল। প্রায় 2 মিনিট ধরে সে সবকিছু রেকর্ড করল। বোতল, হাসি, গালি এবং ইন্সপেক্টর রাহুল দাসের নেশায় ডুবে থাকা মুখ। যখন তার মনে হলো প্রমাণ যথেষ্ট, তখন সে দ্রুত বাড়ি ফিরে এলো। বাড়ি পৌঁছে সে মোবাইলটি সামনে রেখে ভিডিওটি বারবার দেখল। প্রতিবার তার ক্রোধ আরও বাড়ছিল। এটা পুলিশের ইউনিফর্মের উপর কলঙ্ক। এদের বাঁচানোর কেউ নেই। এখন এই প্রমাণ এদের ধ্বংস করবে, সে নিজেকে বলল। কিন্তু প্রিয়া জানত যে শুধু ভিডিও রেকর্ডিং দিয়ে কাজ হবে না। রাহুল দাসের প্রভাব ছিল বড়। থানার অনেকেই তার ইশারায় চলত।
তাকে সাসপেন্ড করাতে শুধু প্রমাণই নয়, জনতার সাহায্য এবং বড় অফিসারদের সমর্থনও প্রয়োজন ছিল। পরের দিন সকালে প্রিয়া তার পড়শির কিছু ভরসাযোগ্য মহিলা এবং বয়স্কদের বাড়িতে ডাকল। তাদের ভিডিও দেখালো। ভিডিও দেখে সবার রক্ত গরম হয়ে গেল। একজন বয়স্ক বলল, ম্যাডাম, যদি আমাদের কলকাতার পুলিশ এমন কাজ করে তাহলে জনতা কোথায় যাবে? আপনি একদম ঠিক করছেন, আমরা সাক্ষ্য দিতে প্রস্তুত। সেখানে উপস্থিত একজন মহিলা বলল, ম্যাডাম, আপনার মতো মানুষই আমাদের আশা, আপনি যা বলবেন আমরা তাই করব। প্রিয়ার মুখে হালকা হাসি ফুটল। সে বুঝে গিয়েছিল যে জনতার সমর্থন পাওয়া গেছে। এখন সময় ছিল পরবর্তী পদক্ষেপ নেওয়ার, বড় অফিসারদের কাছে পৌঁছানোর। প্রিয়া জানত যে রাহুল দাসকে সরাসরি ধরানো সহজ নয়। যদি সে সরাসরি থানায় গিয়ে অভিযোগ করত তাহলে মামলাটি চাপা পড়ে যেত। তাই সে সিদ্ধান্ত নিল যে সে সরাসরি জেলা ডিএসপির কাছে যাবে, তারপর এসপি এবং প্রয়োজন হলে ডিএম পর্যন্ত। প্রমাণ প্রস্তুত করে সে প্রথমে ডিএসপি অমিত রায়ের অফিসে গেল। ডিএসপি অমিত রায় একজন কোচিন এবং সৎ অফিসার হিসেবে পরিচিত ছিলেন। প্রিয়া তাকে পুরো ভিডিও দেখালো এবং পুরো ঘটনা বিস্তারিতভাবে বলল। ভিডিও দেখে ডিএসপি হতভাগ হয়ে গেলেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, ম্যাডাম, এই ঘটনা খুবই গুরুতর। রাহুল দাসের নাম বহুবার এসেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো শক্ত প্রমাণ ছিল না। আপনি খুবই ভালো কাজ করেছেন। প্রিয়া বলল, স্যার, আমি চাই এই মামলাটি চাপা না পড়ে, আমি নিজে সাক্ষ্য দেব। ডিএসপি সম্মত হলেন। আপনাকে আমার পুরো সাহায্য মিলবে, তবে আমাদের আরও প্রমাণ চাই যাতে কোনো দুর্বলতা না থাকে। এই কথা শুনে প্রিয়া তার পরবর্তী পদক্ষেপ জানালো, স্যার, আমি আরেকটি রেকর্ডিং করব, এবার অডিও সহ, এবং কিছু স্থানীয় মানুষকে নিয়ে স্টিং অপারেশন করব, যাতে আদালতে মামলা শক্তভাবে দাঁড়ায়। ডিএসপি প্রিয়ার পরিকল্পনায় সম্মত হলেন এবং বললেন, আপনাকে নিরাপত্তা দেওয়া হবে, এবং হ্যাঁ, এই মামলাটি আমি নিজে এসপি সাহেবের কাছে পৌঁছে দেব। সেই দিন প্রিয়া আরেকটি পরিকল্পনা তৈরি করল। এবার সে পড়শির দুজন ভরসাযোগ্য ছেলে এবং একজন মহিলাকে তার সঙ্গে নিল। এটা ঠিক হলো যে মহিলা একজন সাধারণ পথচারী সেজে সেখান দিয়ে যাবে এবং বাকি দুজন একটু দূরে দাঁড়িয়ে থাকবে। প্রিয়া নিজে ক্যামেরা নিয়ে প্রস্তুত ছিল। যেমনটা আন্দাজ করা হয়েছিল, রাহুল দাস এবং তার কনস্টেবলরা আবারও একই কাজ করতে দেখা গেল। তারা সেই মহিলাকে আটকানোর চেষ্টা করল, নোংরা কথা বলল এবং হাত ধরার চেষ্টাও করল। এসব ক্যামেরায় রেকর্ড হয়ে গেল। এখন প্রিয়ার হাতে ভিডিওর সঙ্গে অডিও প্রমাণও ছিল। পরের সকালে প্রিয়া সরাসরি এসপি অরুণ মিত্রের কাছে গেল। তাকে সব প্রমাণ এবং জনতার সাক্ষীদের তালিকা দেখালো। ভিডিও দেখেই এসপি ক্রোধে টেবিলে হাত মারলেন। এরা পুলিশ বলার যোগ্য নয়। ম্যাডাম, আপনি অনেক সাহস দেখিয়েছেন, আমি এটি তৎক্ষণাৎ ডিএম ম্যাডামের কাছে পৌঁছে দেব। তারপর প্রিয়া এবং এসপি নিজে ডিএম মাধবী চৌধুরীর অফিসে গেলেন। মাধবী চৌধুরী তার কঠিন সিদ্ধান্তের জন্য পরিচিত ছিলেন। তিনি ভিডিও দেখলেন এবং কঠিন কণ্ঠে বললেন, এটা লজ্জাজনক, এমন মানুষ পুলিশের ইউনিফর্মে কলঙ্ক। ম্যাডাম, আমি আপনার সঙ্গে আছি। ডিএম তৎক্ষণাৎ আদেশ দিলেন যে পুরো ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হবে। সঙ্গে সঙ্গে রাহুল দাস এবং তার কনস্টেবলদের তৎক্ষণাৎ ডিউটি থেকে সাসপেন্ড করার প্রস্তাব তৈরি করা হবে। প্রিয়ার কঠোর পরিশ্রম ফল দিচ্ছিল। রাহুল দাস এবং তার লোকেরা তখনও অজ্ঞাত ছিল যে তাদের উল্টো গণনা শুরু হয়ে গেছে। প্রিয়া জনতার সাক্ষীদের কাছ থেকে লিখিত বয়ান নিল এবং সব প্রমাণ একটি ফাইলে জমা করল। ডিএম পরের দিন প্রেস কনফারেন্স ডাকার আদেশ দিলেন। প্রিয়া ম্যাডাম, কালকের দিন হবে আপনার জয়ের প্রথম দিন। আমরা জনতার সামনে এই জানোয়ারদের মুখোশ খুলে দেব। প্রিয়ার চোখে উজ্জ্বলতা ছিল। সে ভাবল, এখন এরা শুধু সাসপেন্ড হবে না, এদের শিক্ষা হবে যে আইনের উপরে কেউ নয়। পরের সকালে শহরে হইচই পড়ে গেল। প্রিয়া সেন যখন ডিএমের আদেশে সব প্রমাণ জমা দিল, তখন মামলাটি দ্রুত এগিয়ে গেল। ডিএম মাধবী চৌধুরী সেই দিন সকালে কলকাতার সবচেয়ে বড় কনফারেন্স হলে একটি প্রেস মিটিং ডাকলেন। খবর ছড়িয়ে পড়তেই মিডিয়া, জনতা এবং সব পুলিশ অফিসার সেখানে জড়ো হলেন। প্রিয়া তার হাতে সেই ফাইল শক্ত করে ধরে রেখেছিল, যেখানে গত 3 দিনে সংগৃহীত সব ভিডিও, অডিও রেকর্ডিং এবং জনতার লিখিত বয়ান ছিল। এই ফাইল এখন ইন্সপেক্টর রাহুল দাস এবং তার সঙ্গীদের কেরিয়ার শেষ করতে চলেছিল। ডিএম মাধবী চৌধুরী হলে পৌঁছলেন। তার মুখে কঠোরতা ছিল এবং কণ্ঠে ক্রোধ স্পষ্ট ঝলকি ছিল। আমরা সবাই এখানে জড়ো হয়েছি কারণ আমাদের পুলিশ ফোর্সে এমন কিছু মানুষ আছে যারা ইউনিফর্মের নয় বরং জানোয়ারের কাজ করছে। প্রিয়া একবার এগিয়ে গেল। সে মাইক তুলে সবাইকে সম্বোধন করে বলল, 3 দিন আগে আমি দেখেছি যে আমাদেরই কলকাতা থানায় কর্মরত ইন্সপেক্টর রাহুল দাস এবং তার কনস্টেবলরা খোলা জায়গায় মদ খাচ্ছিল এবং মহিলাদের হয়রানি করছিল। আমি তাদের থামানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমার উপর হাত তুলেছিল। শুধু তাই নয়, তারা আমার সঙ্গে অসভ্যতাও করেছিল। আমি যদি চুপ থাকতাম তাহলে জানি না এই হিংস্র জানোয়াররা আর কত মেয়েকে শিকার করত।
তাই আমি তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছি। এরপর প্রিয়া মিডিয়া এবং জনতার সামনে ভিডিও চালালো। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল যে রাহুল দাস এবং তার কনস্টেবলরা মদের নেশায় মত্ত হয়ে রাস্তায় মহিলাদের হয়রানি করছিল, নোংরা কথা বলছিল এবং খোলা জায়গায় মদ খাচ্ছিল। ভিডিও দেখে হলে বসে থাকা লোকেরা উত্তেজিত হয়ে উঠল। মিডিয়ার ক্যামেরাগুলো ক্রমাগত ঝলকাচ্ছিল। জনতা চিৎকার করছিল, এদের সাসপেন্ড করো, জেলে পাঠাও। ডিএম হাত তুলে সবাইকে শান্ত করালেন এবং বললেন, এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আইনের চেয়ে বড় কেউ নয়, সে ইন্সপেক্টর হোক বা কনস্টেবল। এই সময় যখন রাহুল দাস এবং তার সঙ্গীদের কাছে খবর পৌঁছল যে তাদের বিরুদ্ধে প্রমাণসহ ডিএম এবং মিডিয়ার সামনে মুখোশ খোলা হয়েছে, তখন থানায় হইচই পড়ে গেল। রাহুল দাস ক্রোধেও ভয় পাগলের মতো চিৎকার করল, এসব প্রিয়া সেনের ষড়যন্ত্র, কিন্তু আমি দেখব কি আমাকে সাসপেন্ড করে। তখনই ডিএসপি অমিত রায় এবং এসপি অরুণ মিত্র পুলিশ ফোর্স নিয়ে থানায় পৌঁছলেন। এসপি কঠিন কণ্ঠে ইন্সপেক্টর রাহুল দাসকে ডাকলেন। রাহুল দাস অহংকার দেখানোর চেষ্টা করল, স্যার এসব মিথ্যা, আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু এসপি একটিও কথা শুনলেন না। তিনি বললেন, তোমার বিরুদ্ধে প্রমাণ অকাট্য, তুমি আইন এবং পুলিশের ইউনিফর্ম দুটোরই অপমান করেছ। ডিএম ম্যাডামের আদেশে তোমাকে এবং তোমার সব সঙ্গী কনস্টেবলদের তৎক্ষণাৎ সাসপেন্ড করা হচ্ছে। তদন্তের পর তোমার বিরুদ্ধে মামলাও দায়ের হবে। এই কথা শুনে রাহুল দাসের মুখের রং উড়ে গেল। প্রিয়াও সেখানে ছিল। রাহুল দাসের দৃষ্টি তার উপর পড়তেই সে ক্রোধে গর্জে উঠল, তুমি আমাকে ধ্বংস করে দিয়েছ। প্রিয়া শান্ত কিন্তু কঠিন কণ্ঠে বলল, না রাহুল দাস, তুমি নিজেকে ধ্বংস করেছ, আইনের উপরে কেউ নয়। এসপি আদেশ দিলেন, হাতকড়া পড়াও। রাহুল দাস এবং তার কনস্টেবলদের হাতে হাতকড়া পড়ানো হলো। থানার বাকি পুলিশকর্মীরা এসব দেখে লজ্জায় মাথা নিচু করে ফেলল। সেই দিন থেকে থানায় অনেক উন্নতি হলো। এখন সব পুলিশকর্মী বুঝে গিয়েছিল যে এই ইউনিফর্ম কেন তৈরি এবং এর আসল উদ্দেশ্য কী।